চ্যাপ্টার কস্ট অফ ক্যাপিটাল থেকে 4 নম্বর ক্লাস। এরকম একটা ম্যাথ 100% তোমাদের পরীক্ষায় থাকবে। দি ক্যাপিটাল স্ট্রাকচার অফ উর্মি কোম্পানি লিমিটেড ইজ এজ ফলোস। উর্মি কোম্পানি লিমিটেডের মূলধনের গঠন নিচে দেওয়া হয়েছে। উর্মি কোম্পানির মূলধনের মধ্যে কমন স্টক সাধারণ শেয়ার আছে 20 লক্ষ টাকার, 12% প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার আছে 8 লক্ষ টাকার। তবে অগ্রাধিকার শেয়ারের এই যে ডিভিডেন্ড 12%, এটা কিন্তু দিতে হবে। এতে করে কোম্পানির লাভ কিংবা লস যাই হোক, 12% ডিভিডেন্ড অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে এটা দিতে হবে। সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে কোম্পানি যে পরিমাণ আয় করবে সেই অনুপাতে শেয়ার হোল্ডারদের আয় হলে টাকাটা দিবে, না হলে টাকা কমবে। আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আয় কিংবা ব্যয় কোম্পানির যাই হোক, 12% ডিভিডেন্ড এরকম নির্দিষ্ট হারে দেওয়া থাকে, সেটা দিতেই হবে। ডিবেঞ্চার ঋণপত্র ইস্যু করা হয়েছিল 16 লক্ষ টাকার, 8% ইন্টারেস্ট দিতে হবে। ডিবেঞ্চারের সাথে ইন্টারেস্টের সম্পর্ক প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ারের সাথে কিংবা কমন স্টকের সাথে ডিভিডেন্ডের সম্পর্ক। রিটেইন আর্নিং সংরক্ষিত আয়, শেয়ার প্রতি যেই পরিমাণ আয় করা হয়েছে শেয়ার হোল্ডারদের দেওয়ার পর যেটা সঞ্চয় করে সংরক্ষণ করে রাখা হয়েছে, এটাই রিটেইন আর্নিংস। টোটাল এটা যোগ করলে হবে 50 লক্ষ টাকা। দি কমন স্টক অফ দি কোম্পানি ইজ সোল্ড ফর টাকা 30 পার শেয়ার। কোম্পানির সাধারণ শেয়ার যেটা, এটা 30 টাকা করে বিক্রি হয়েছে। তাহলে এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দি কোম্পানি উইল পে নেক্সট ইয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 2 পয়েন্ট পার শেয়ার। পরবর্তী বছরে কোম্পানি আশা করা যাচ্ছে যে 2 টাকা 50 পয়সা করে ডিভিডেন্ড পেইড করবে, অ্যান্ড দ্যাট উইল গ্রো এট 5% ফর ইভার, এবং এই ডিভিডেন্ড বৃদ্ধি পাবে 5% করে। দি কর্পোরেট ট্যাক্স রেট 40%। ক্যালকুলেট দি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বাইর করো। ভারসাম্যপূর্ণ গড় মূলধন ব্যয়, মানে এই কোম্পানির মূলধনের মধ্যে যে সকল উৎস অন্তর্ভুক্ত আছে কোনটার ওয়েট কত সেটা বাইর করার জন্য এবং গড় মূলধন ব্যয় দেখার জন্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করা হয়। বিশেষ করে আগের ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখে নিও, তাহলে এই ম্যাথের সমাধানটা সহজে বোঝার কথা। আমাকে কিন্তু গড় মূলধন ব্যয় বাহির করতে হবে। তো গড় মূলধন ব্যয় অর্থাৎ এই যে কমন স্টক সাধারণ শেয়ার ইস্যু করে মূলধনের টাকা সংগ্রহ করা হয়েছে। আবার যাদের কাছে শেয়ার ইস্যু করা হয়েছে তাদেরকে তো বলা হয় শেয়ার হোল্ডার, তাদের তো ডিভিডেন্ড দিতে হবে। ধরলাম 12% তাদেরকে ডিভিডেন্ড দিতে হবে, তাহলে কোম্পানির জন্য এই টাকাটা ব্যয়, এটা মূলধন ব্যয়। আমি দেখতে পাচ্ছি এখানে কমন স্টকের ব্যয় সরাসরি দেওয়া নাই, সুতরাং এটা বাহির করতে হবে, এটা আমাদের বাহির করতে হবে। এখানে দেখতে পাচ্ছি অগ্রাধিকার শেয়ারের ব্যয় 12% আছে, সুতরাং এটা বাহির করার কোনো প্রয়োজন নাই। ডিবেঞ্চারের বেলায় একটু ভিন্ন। ডিবেঞ্চারের 8% ইন্টারেস্ট এটা বন্ড হোল্ডারদের দিতে হবে, কিন্তু কোম্পানির বেলায় ব্যয়টা আর একটু ভিন্ন। যদি অঙ্কের মধ্যে ট্যাক্স রেট আলাদা করে দেওয়া থাকে, যে ট্যাক্স রেট এখানে আলাদা করে দেওয়া আছে, তখন আলাদা করে কেডি এর মান আমাদের সমন্বয় করে নিতে হবে। তো ডিবেঞ্চারের যে সূত্রটা এটা আমি তোমাদেরকে দেখাবো। তারপর এখানে রিটেইন আর্নিং আছে, তো রিটেইন আর্নিং এটা থেকেও যেহেতু অঙ্কের মধ্যে ট্যাক্স রেট অন্তর্ভুক্ত আছে, তো এটাও সূত্রের মাধ্যমে এটার ব্যয় বাহির করে নিতে হবে। ওকে, এটার সমাধানে আমি যাচ্ছি। তো প্রথমে আমরা এই জায়গায় সমাধান করব ডিবেঞ্চারের কস্ট অফ ডিবেঞ্চার। এখানে কেআই যেটা, এটাই ডিবেঞ্চারের ইন্টারেস্ট বোঝানো হয়েছে, ট্যাক্স রেট অঙ্কের মধ্যে দেওয়া আছে। কেডি এর মানটা আমরা বাহির করব। সবাই লক্ষ্য করো, অঙ্কের মধ্যে দেওয়া আছে 8% ডিবেঞ্চার, তাহলে কেআই এর মান হচ্ছে 8%। তো এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.08। 1 মাইনাস ট্যাক্স রেট অঙ্কের মধ্যে দেওয়া আছে কত,
অঙ্কের মধ্যে ডিবেঞ্চার তো 8%, ট্যাক্স রেটের পরিমাণ অঙ্কের মধ্যে দেওয়া আছে 40%, 40%কে 100 দ্বারা ভাগ করে 0.40 এটাই আমাদের আনতে হবে। 0.08, 1 থেকে 0.40 যদি বিয়োগ করা হয় তাহলে 0.60 হবে। দুইটা যদি গুণ করা হয় তাহলে 0.048 এটা পাওয়া যাবে। তো এটাকে চাইলে আমরা শতকরায়ও লিখতে পারি, যেটা পেয়েছি যেহেতু শতকরায় মান ছিল আমরা 100 দ্বারা ভাগ করে দশমিকে রূপান্তর করে লিখেছি, তো যেটা উত্তর আমরা পাবো এটাকে 100 দ্বারা গুণ করে 4.80%, এটাই হচ্ছে এই ডিবেঞ্চার বা ঋণপত্রের ব্যয়। সবসময় এভাবেই বাহির করতে হবে। কমন স্টকের বেলায় এখন আসো, কমন স্টক নিয়ে তথ্য আছে, ব্যয় কত সরাসরি দেওয়া নাই। এটার বাজার মূল্য অঙ্কের মধ্যে দেওয়া আছে 30 টাকা করে, এই যে দেখো। আবার পরবর্তী বছরের ডিভিডেন্ড যেটাকে D1 দ্বারা প্রকাশ করা হয়, এটা 2.50 দেওয়া আছে, গ্রোথ রেট 5% ডিরেক্ট এখানে দেওয়া হয়েছে। আর যেহেতু পরবর্তী বছর নেক্সট ইয়ার উল্লেখ আছে, তার মানে এটা D1 এর মান। আলাদা করে আমাদের আর D1 এর মান বাইর করতে হবে না। D1 মানেই নেক্সট ইয়ারের ডিভিডেন্ড, আর D0 মানে কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড। কারেন্ট ইয়ার ডিভিডেন্ড বললে এটার সাথে আমরা আগের মতো কাজটা করে নিতাম, আগের ক্লাসে যেরকম করেছি ওই রকম। ফ্লোটেশন কোস্ট কোনো কিছু এখানে নাই, 0। ওকে, মানগুলো আমি এখানে লিখে নিতেছি। D1 এর মান অঙ্কের মধ্যে দেওয়া আছে 2.50, P0 এর মান অঙ্কের মধ্যে দেওয়া আছে কারেন্ট ইয়ার মার্কেট প্রাইস যেটা 30, গ্রোথ রেট আছে 5%, শতকরা আছে যেহেতু এটাকে 100 দ্বারা ভাগ করে 0.05 নিয়ে আসো, ফ্লোটেশন কোস্ট 0। এখন এই D1 এর মান এখানে বসাও 2.5, P0 এর মান 30, FC এর মান 0, গ্রোথ রেট অঙ্কের মধ্যে দেওয়া আছে গ্রোথ রেট দেওয়া আছে 0.05। এখানে গুণ 100 যদি নাও দাও, শেষে 100 দ্বারা গুণ করে তো আমরা শতকরায় রূপান্তর করে নিতে পারি। এতটুকু ঠিক আছে। তারপরে এই 2.5কে তুমি 30 দ্বারা যদি ভাগ করো, 0. এই জায়গায় হবে 0.0833 প্লাস 0.05, এই দুইটা যোগ করো 0.1, তারপর 3টা 3 হবে। তো এটাকে 100 দ্বারা গুণ করে দাও। চাইলে তুমি এখানে গুণ 100 দিতে পারো, সূত্রের যেটা, সমস্যা নাই। উত্তরে হবে 13.33%। পরে কোস্ট অফ রিটেন আর্নিং। রিটেন আর্নিং বাহির করার জন্য সূত্রটা আমরা জানি, কে যেটা কোস্ট অফ ইকুইটি, এটা থেকে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট। বর্তমান অঙ্কের মধ্যে কর্পোরেট ট্যাক্স রেট আছে 40%, পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া নাই, তাহলে এটা 0 ধরব। আর কে এর মান আমরা অঙ্কের মধ্যে পেয়েছি 0.1333। তো এখানে মানটা বসব কোস্ট অফ রিটেন আর্নিং বাইর করার জন্য। কে এর মান আমরা পেয়েছি 0.1333 ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট 0। তো 1 থেকে 0 বিয়োগ করলে তো 1ই হবে, 1 দ্বারা 0.133 যেটা, এটাকে গুণ করলে তো ওইটাই হবে 0, और 100 দ্বারা গুণ করলে 13.33%। এখন পর্যন্ত আমরা যে ব্যয়সমূহ বাহির করলাম, ডিবেঞ্চারের ব্যয় বাহির করলাম, কমন শেয়ার সাধারণ শেয়ারের ব্যয় বাহির করলাম, রিটেন আর্নিং বাহির করলাম, বাকি রইল প্রিফার স্টক। এটা তো দেওয়া আছে, বাহির করার প্রয়োজন নাই, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি কোস্ট অফ প্রিফার স্টক। প্রিফার স্টকের এটাকে কেপি দ্বারা প্রকাশ করা হয়। কেপি ইকুয়াল টু, যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে 12%, এটাকে 100 দ্বারা ভাগ করে আমরা দশমিকে রূপান্তর করে নিব 0.12। তাহলে কোস্ট অফ ডিবেঞ্চার
ঋণপত্রের ব্যয় এই 0.048, সাধারণ শেয়ারের ব্যয় 0.1333, রিটার্ন আর্নিং এটা হচ্ছে 0.1333, প্রিফার স্টক বা প্রিফারেন্স শেয়ার কেপি এর মান 0.12। ওকে, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বাহির করার জন্য যে টেবিলটা অঙ্কন করতে হয় তোমরা জানো, আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কমন স্টক 20 লক্ষ টাকার, 12% প্রিফার স্টক 8 লক্ষ টাকা, ডিভেঞ্চার আছে 16 লক্ষ, রিটার্ন আর্নিং 6 লক্ষ। তাহলে টাকাগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। কমন স্টক আছে 20 লক্ষ টাকা। ওকে, প্রিফার স্টক এটা আছে 8 লক্ষ, ডিভেঞ্চার আছে 16 লক্ষ, রিটেইন আর্নিং 6 লক্ষ। যোগ করলে টোটাল হবে 50 লক্ষ। এই 50 লক্ষ টোটাল দ্বারা প্রত্যেকটাকে ভাগ করতে হবে। যেমন 50 লক্ষ দ্বারা যদি তুমি 20 লক্ষকে ভাগ করো তাহলে 0.40 হচ্ছে এটার ওয়েট। 50 লক্ষ দ্বারা তুমি 8 লক্ষকে ভাগ করো 0.16। 50 লক্ষ দ্বারা 16 লক্ষকে ভাগ করো 0.32। 50 লক্ষ দ্বারা তুমি 6 লক্ষকে ভাগ করো তাহলে এখানে পাওয়া যাবে 0.12। এই 50 লক্ষ দ্বারা 50 লক্ষকে ভাগ করলে 1.00। ঠিক আছে, এভাবে আমাদের সমাধানটা করে নিতে হবে। এখন কোস্ট, এখানে ওই যে ওয়ার্কিংগুলো আগে করলাম, তাই ডিভেঞ্চারের 0.048, তারপর কমন শেয়ারের 0.1333, রিটার্ন আর্নিংয়ের 0.1333, প্রিফার স্টকের 0.12। প্রত্যেকটার মান প্রত্যেকটার করে বসাবো। কমন স্টকের ছিল 0.1333, প্রিফার স্টক এটার ছিল 0.12, ডিভেঞ্চারের ছিল 0.0480, রিটেইন আর্নিং 0.1333। এবার ডব্লিউ এবং সি ওয়েট আর কোস্ট গুণ করে নিতে হবে। 0.40, 0.1333 গুণ করলে আমরা এখানে পাবো 0.0533। 0.16 এবং 0.12 গুণ করলে 0.0192। এই দুইটা গুণ করো প্রত্যেকটাই, ওয়েট আর কোস্টের ঘরে এই দুইটা গুণ করে টাকাগুলো এখানে মানগুলো এখানে বসাও। তো এখানে হবে 0.0154, এই জায়গায় হবে 0.0160। তখন সামেশন ওয়েটেড কোস্ট এই জায়গায় আমরা পাবো, এই টোটাল যদি আমি যোগ করে নিই চারটা, এখানে হবে 0.1039। এবার ডব্লিউএসিসি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বাইর করার জন্য এটাকে 100 দ্বারা গুণ করলে উত্তর হয়ে যায় 0.1039 গুণ 100। এটা উত্তরে হবে 10.39%। এটাই হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ভারসাম্যপূর্ণ গড় মূলধন ব্যয়। আর বিশেষ করে এটা বাহির করা হয় প্রত্যেকটার ওয়েট বাহির করার জন্য, ওয়েট অনুযায়ী। যেমন ধরো বর্তমানে এই কোম্পানির আরও 10 লক্ষ প্রয়োজন, তাহলে কোন সোর্স থেকে কী পরিমাণ সংগ্রহ করা যায় টাকা, সেইটার জন্য এই 10 লক্ষ টাকাকে যদি এই কমন স্টকের ওয়েট দ্বারা গুণ করা হয় এটার টাকা চলে আসবে, প্রিফার স্টকের ওয়েট দ্বারা গুণ করলে প্রিফার স্টকের টাকা চলে আসবে। মানে প্রত্যেকটার ওয়েট অনুযায়ী টাকাটা প্রতিটা উৎস থেকে সংগ্রহ করা যাবে। ঠিক আছে, এই ছিল গুরুত্বপূর্ণ ক্লাসটা। পেট পিছে যারা আসো পরবর্তী ক্লাসগুলো দেখো।